তুমি যদি কালকেই মনে করো যে আমি এমন ব্যবসা করবো লোককে হিলিয়ে দেবো, সেটা সম্ভব না। ঠিক আছে, গ্রাসরুট লেভেল থেকে তোমায় শুরু করতে হবে। এইভাবেই তো বড় হয়। তুমি তো বড় একদিনে হতে পারবে না। খুব কম পরিবার আছে যারা ছেলে মেয়েকে ব্যবসা করার জন্য উৎসাহ দেয়। তাদের মধ্যে এই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরি ইত্যাদির জন্যই প্রস্তুতি নেওয়া হয়। প্রথমত তুমি যেরকম বলছো না যে আমরা গ্লোরিফাই করি চাকরি, আইএস আইপিএস গ্লোরিফাই করছি, তুমি ব্যবসাটাকে যদি ছেলে মেয়ের কাছে গ্লোরিফাই করো তবেই কিন্তু তারা ইন্টারেস্ট শো করবে ব্যবসায় আসার জন্য। সম্পূর্ণ বাবা মার জন্য একটা ছেলে দাঁড়াতে পারে অথবা নাও দাঁড়া, তোমার সামনে যখন দেখো টাটা গোল্ড, লিপটন, তখন কি মনে হয়? আমার কিচ্ছু মনে না, আমার কাছে জিপাল গোল্ড ইজ দ্য বেস্ট। দেখো এই মেন্টালিটিটা হচ্ছে আই নো মাই টি বেস্ট। নমস্কার। এক কাপ চায়ে আমি তোমাকে চাই। এবার এই চায়ে তো তোমাকে চাই, কিন্তু চা কি করে আসে সেই প্রশ্নটা কি কখনো করেছেন? দেখুন, এই যে আমরা এক কাপ চা বলি, চা বাগান থেকে কাপে আসার মধ্যে অনেকগুলো প্রসিডিওর রয়েছে। সেইটা সম্পর্কে আজকে একটু জানব। প্লাস একজন বাঙালি এন্টারপ্রেনিউর যিনি একটি চায়ের ব্র্যান্ড লঞ্চ করেছেন এবং দীর্ঘদিন ধরে তার পরিবার চা ব্যবসার সাথে যুক্ত। আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল এই মানুষটার সাথে যখন আলাপ হয়। তো আমি ভাবলাম কেন না চা প্রিয় বাঙালিকে একটু চায়ের গল্প শোনানো যাবে। তাই এই এপিসোডটা যদি আপনি চা প্রেমী হন তাহলে দেখতে থাকুন, কারণ চা নিয়ে অনেক কিছু তথ্য কিন্তু আপনারা আজকে পাবেন। আমাদের অতিথি আজকে জি পালস টি, এই কোম্পানির মালিক গৌরব পাল। গৌরব, ফার্স্টে থ্যাংক ইউ তোমার ব্যস্ত সময়ের মধ্যে একটু কষ্ট করে আসার জন্য। আমি তোমাকে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে বাঙালি মোটামুটি ইন জেনারেল লাস্ট 20 বছরের ইতিহাসে ব্যবসা বিমুখ। তাদের মধ্যে এই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরি ইত্যাদির জন্যই প্রস্তুতি নেওয়া হয়। বহু ছেলে মেয়েকে আমি দেখেছি যে বাবা মাকে বোঝাবার চেষ্টা করতে হয়, স্ট্রাগল করতে হয় যে মা আমি ব্যবসা করব। তার বাড়ির লোক কিন্তু সেটা নিয়ে রীতিমতো অশান্তি করে। ধরে রাখো সেই ছেলেটা তোমার এই ভিডিওটা তার বাবা মাকে দেখাবে। তুমি এবার বলো। নমস্কার সবাইকে, আমার নাম গৌরব পাল, আমি একজন টি টেস্টার এবং আমার কোম্পানির নাম হচ্ছে জি পাল অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড। দেখো, ব্যবসা করতে কিন্তু টাকা লাগে না। আজকের ডেটে ব্যবসা করতে টাকা লাগে না, লাগে সাহস। আমাদের বাবা মারা যেটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে স্ট্রাগলটা বুঝতে দিয়েছিল যে এটাকে স্ট্রাগল বলে। এখনকার বাবা মারা ওই আতুপুতু করে ছেলেপুলেকে মানুষ করে। ঠিক আছে, হ্যাঁ, মানে আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, খুব আতুপুতু করে যা চাইছে পেয়ে যাচ্ছে। আমার অমুক একটা আইফোন চাই, আমার একটা এই ঘড়ি চাই, হ্যাঁ, এগুলো পেয়ে যাচ্ছে। তো এরা স্ট্রাগলটা বোঝে না এবং এটা কিন্তু বাবা মাদেরই ফল্ট। এবার যখন একটা ছেলে ধরো ওই 18-20 হয়ে গেল, স্কুলটা পাশ করলো, কলেজে ঢুকলো, তখন দেখা যাচ্ছে যে বাবা মারা এত তাকে তেল মাখিয়ে বড় করেছে যে সে আর এখন দাঁড়াতে পারছে না। বুঝতে পারছো? সবকিছু হাতের সামনে চাই। হ্যাঁ, সব কিছু হাতের সামনে চাই, রেডি চাই। তো এটার মধ্যে বাবা মারই ফল্ট। সম্পূর্ণ বাবা মার জন্যে একটা ছেলে দাঁড়াতে পারে অথবা নাও দাঁড়াতে পারে। সম্পূর্ণ বাবা মার উপরে ডিপেন্ড করে যে তার গ্রুমিংয়ের ওপর বাচ্চাটা কিভাবে বড় হচ্ছে। ছোটোবেলা থেকে যে চাইলেই পেয়ে যাওয়া, এই জিনিসগুলো তো আমাদের বেলায় ছিল না। আমরা যদি একখানা পিজা খাবো মানে বিশাল ব্যাপার। আমাদের সময়কার কথা, 89-এ পিজা পাওয়া যেত ডমিনোজে, তখন সবে এসছে। হ্যাঁ, আমরা একটা পিজা খাবো 4 জন বন্ধু মিলে, মানে তার আনন্দই আলাদা। বুঝতে পেরেছো? তো এই যে আরেকটা মেন প্রবলেম যেটা হচ্ছে বাঙালিদের সাথে, সেটা হচ্ছে যে দেখো, বাঙালিরা সবসময় অ্যাম্বিশাস, বাঙালিরা অনেক এগিয়ে অন্য রাজ্যর থেকে। তো কি হচ্ছে, ধরো কারুর দাদু পড়াশুনো করেনি, ঠিক আছে, সে দাদু চেয়েছে যে তার ছেলে পড়াশুনো করুক। তার ছেলে এবার ধরো স্কুল ফাইনাল অবধি পড়েছে, 12 ক্লাস পড়েছে, এবার সেই লোকটা চাইছে তার ছেলে আরেকটু বেশি পড়াশুনো করুক। তো এই মানে আমার জেনারেশনের যারা দেখবে তুমি, সবাই মাস্টার্স গ্র্যাজুয়েট করে একটা ভালো জায়গায় চলে গেছে। তো এই যে স্তরে স্তরে আমরা উঠছি প্রত্যেক জেনারেশনে, হ্যাঁ, সেই স্তরে স্তরে উঠতে উঠতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে তোমার নিচের জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। এই দিনমজুরের কাজ, হ্যাঁ, মানে ক্লার্কের কাজ, তো এই জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো কারা নিচ্ছে? আউটসাইড স্টেট, অন্য স্টেটের লোকেরা যারা ওই স্তরে আমাদের বাঙালির সমতুল্য নয়, তারা এসে ওই জায়গাটা ফিল আপ করছে। এবং তারা যেটা করছে সেটা হচ্ছে যে তারা আস্তে আস্তে আমাদেরকে কম্পিটিশন দিচ্ছে, ফলে বাঙালি তার কাজের স্কোপ হারাচ্ছে। হ্যাঁ, এবার একটু অন্য জায়গায় আসে। হ্যাঁ, সেটা হচ্ছে তোমাদের 72 বছরের একটা বিজনেস।
পারিবারিক বিজনেসের সুবিধা কি? পরিবারের বিজনেসে যদি কেউ থাকে, তোমার কি কি সুবিধা পেয়েছো? দেখো, এই প্রশ্নটা মানে খুবই ইন্টারেস্টিং এই কারণে, কারণ পারিবারিক ব্যাপারটা তুমি কি হয়, ইউ আর সারাউন্ডেড বাই নলেজেবল পিপল, এক্সপিরিয়েন্সড পিপল। ওই ব্যবসায় হ্যাঁ, ওই ব্যবসা, তোমার বাবা জানে ব্যবসাটা, তোমার জ্যাঠা জানে ব্যবসাটা, তোমার দাদু জানে ব্যবসাটা। সো তুমি যদি কোনো ভুল স্টেপ নাও না, ওরাই তোমায় বলবে যে না, দিস ইজ নট কারেক্ট। বুঝতে পেরেছো? পারিবারিক ব্যবসার একটা মজা হচ্ছে যে তোমার বাবা যতদূর খেটেছে তারপর থেকে ইউ আর টেকিং অন। তোমার বাবা একটা প্রতিষ্ঠান করে দিয়েছে, একটা দোকান করে দিয়েছে, হ্যাঁ, একখানা এস্টাবলিশমেন্ট করে দিয়েছে, তুমি সেটাকে আরও ওপরের স্তরে নিয়ে যাচ্ছ। তোমাকে কিন্তু আর নতুন থেকে শুরু করতে হলো না। দাদু করেছিল, বাবা করেছে, এবার তুমি করছো। ঠিক আছে? তো এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। এবং ফ্যামিলি ব্যবসার থেকে এখন দেখছি অনেকে বেরিয়ে যাচ্ছে, যেটা ইজ ভেরি ব্যাড। তারা মনে করছে যে আমাদের চাকরি করাটাই ভালো। আর বাবা মারাও, আমি বলবো, কিছুটা তাদেরও দোষ আছে এবং তারা খুবই এই ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিয়ে নেয়। তারা মনে করে আমি যে স্ট্রাগলটা করেছি সেই স্ট্রাগলটা আমার ছেলে মেয়ে কেন করবে। কিন্তু এর যে লাভটা তুমি পেয়েছো একদিন, সেটা তুমি কেন ছেলে মেয়েকে বোঝাচ্ছ না? অনেকের তো পরিবারে ব্যবসা নেই, কিন্তু ভাবনা চিন্তা করছে যে বিজনেসে আসবে। তুমি একজন ব্যবসায়ী হিসেবে কি মনে করো যে কিভাবে তা শুরু করা উচিত? যে কোনো ব্যবসা, সেটা চা না দেখো, হয়, যে কোনো ব্যবসা। চা ছাড়াও যে কোনো ব্যবসা, প্রত্যেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রাস রুট লেভেল থেকে ওঠা। তুমি যদি কালকেই মনে করো যে আমি এমন ব্যবসা করবো লোককে হিলিয়ে দেবো, সেটা সম্ভব নয়। ঠিক আছে? গ্রাস রুট লেভেল থেকে তোমায় শুরু করতে হবে, একদম রাস্তা থেকে। তুমি ধরো আজ মনে করলে আমি চিপসের ডিস্ট্রিবিউটারশিপ নেব, কোনো একটা কিছু আমি চা নিজের ব্র্যান্ডে তৈরি করবো, চা ছাড়া অন্য কিছু, জামা কাপড় হোক, হোয়াট এভার। তো তোমাকে ফার্স্টে না গ্রাস রুট লেভেলটা বুঝতে হবে, ওইটাকে ধরতে হবে, ওটার থেকে যে লাভটা হবে সেটাকে জমাতে হবে, দিয়ে ডাইভার্সিফাই করতে হবে। তুমি ধরো আজকে মনে করছো তুমি পাঞ্জাবি বানাচ্ছ, খুব লোকাল মাল, ঠিক আছে, 200-250 টাকার পাঞ্জাবি তুমি বানাচ্ছ, তুমি একটু ডাইভার্সিফাই করো, একটু 500 টাকার পাঞ্জাবিও রাখো, ঠিক আছে? 500 টাকার পরে 2000 টাকা, 2500 টাকা, এইভাবেই তো বড় হয়। তুমি তো বড় একদিনে হতে পারবে না। কন্টিনিউয়াস একটা বিজনেসে পরিশ্রম। হ্যাঁ, কন্টিনিউয়াসলি তোমাকে। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমায় কন্টিনিউয়াসলি পরিশ্রম করতে হবে, ইউ হ্যাভ টু টেক রিস্কস। ঠিক আছে? ফেলিয়ার তো আসবেই, ফেলিয়ারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফেল তুমি যদি না করো, তুমি জানবে না যে কি করে হাউ টু সার্ভাইভ। যারা ফেল করে না, অ্যান্ড ফেলিং আর্লি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যত কম বয়সে ফেল করবে, তুমি তত জানবে যে এটা ইজ কারেক্ট, এটা ইজ নট। ডেফিনেটলি। আমি এবার একদম অন্যদিকে যাচ্ছি। তোমার সাথে আমার একটা কথা হচ্ছিল যে ব্যবসায় পরবর্তী জেনারেশনকে ইন্ট্রোডিউস করানো, সেটা নিয়ে বহু বড় ব্যবসাতে অনেক গন্ডগোল হয়েছে। আমি নাম না করলেও বুঝতে পারবে যে দেশের সব থেকে বড় লোকদের পরিবারও গন্ডগোল হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই পরবর্তী জেনারেশনকে রেডি করাটা কতটা ইম্পর্টেন্ট। কারণ অনেক দর্শক দেখছে যাদের হয়তো এখন এই মুহূর্তে কোনো দোকান রয়েছে, ছেলে মেয়েকে ভাবছে ছেলে মেয়ে বড় হয়ে গেলে দোকানটা বন্ধ করে দেবো, এরকম মেন্টালিটি অনেকের আছে। তাহলে পরবর্তী জেনারেশনকে ইনভলভ করাটা কতটা ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে, ধরো আমি বাবা, আমার একটা সুন্দর ব্যবসা রয়েছে, আমি ছেলে বা মেয়েকে নিয়ে ব্যবসাটাকে গ্রো করতে চাইছি, সেই মেন্টালিটিটা কীভাবে গ্রো করবে? দেখো, প্রথমত তুমি যেরকম বলছো না যে আমরা গ্লোরিফাই করি চাকরি, আইএস আইপিএস গ্লোরিফাই করছে, তুমি ব্যবসাটাকে যদি ছেলেমেয়ের কাছে গ্লোরিফাই করো, তবেই কিন্তু তারা ইন্টারেস্ট শো করবে ব্যবসায় আসার জন্য। আমি তোমাকে আমার ছোটোবেলার কথা বলি। আমার বাবা যখন আসতেন রাত্রিবেলা দোকানের পর থেকে, আমাকে গল্প করতো, জানিস তো আজকে অমুক টেস্টারের সাথে দেখা হয়েছে, হ্যাঁ, আজ অমুক চায়ের কোম্পানির মালিক এসেছিল। তো ছোটোবেলা থেকে কি হয়েছিল, আমার বাবা জ্যাঠা এরা না আমাদেরকে গ্লোরিফাই করতো ব্যবসাটা নিয়ে, হ্যাঁ, যে ব্যবসা করাটা ইজ গুড, ব্যবসা করার মতো বড় কাজ আর কিছু হয় না। তুমি 10টা লোক স্টাফ যদি থাকে, তুমি 10 জনের ফ্যামিলি চালাচ্ছ। তো এই যে গ্লোরিফিকেশন ব্যাপারটা, এটা যদি কোনো বাবা মা তাদের ছেলেমেয়েকে বোঝায় যে দেখো ব্যবসার মতো ভালো জিনিস হয় না, বা ব্যবসা করলে তুমি কোটিপতি হবে কিনা সেটা পরের প্রশ্ন, ঠিক আছে, কিন্তু তুমি একটা সার্ভাইভাল স্টেটে থাকবে, ঠিক আছে, তুমি নিজের পায়ের তলার মাটি নিজের কাছে থাকবে, তোমার অধীনে লোক কাজ করবে, তুমি কারোর অধীনে কাজ করবে না। তো এই জিনিসগুলো যত ছোটোবেলা থেকে আসবে, বা যত লোকে বুঝবে যে হ্যাঁ ফ্যামিলি বিজনেস করাটা ভালো, তখনই কিন্তু তারা ব্যবসায় আসবে, এছাড়া আসবে না। অর্থাৎ বিজনেসে ছোটবেলা থেকে ছেলে মেয়েকে ইনভলভ করাটা খুব গুরুত্বপূর্ণ। অন্তত ইনভলভ না করলেও অন্তত তাকে গল্প বলো,
সে যেন ছোটোবেলা থেকে এইটা জেনে বড় হয় যে আমার বাবা ব্যবসা করছে এবং খুব ভালো করছে। এবার আমি তোমাকে একটা খোলাখুলি জিজ্ঞাসা করছি যে বড় বড় ইউনিকর্ন কিংবা বড় বড় কর্পোরেট জায়েন্টদেরও চায়ের প্রোডাক্ট রয়েছে। তুমি যখন মার্কেটে তোমার চায়ের ব্র্যান্ডিং করতে যাচ্ছ বা সেল করতে যাচ্ছ, তোমার মুখে কিন্তু মানে একদম দেশের টপ একটা দুটো কর্পোরেটও থাকছে। তুমি কোন মেন্টালিটিটা নিয়ে এদের মুখোমুখি হও? দেখো, এই মেন্টালিটিটা হচ্ছে আই নো মাই টি বেস্ট। আমি আমার চাকে ভালো করে চিনি। কেন বললাম এই কথাটা? তার কারণ হচ্ছে যারা তুমি যেসব মাল্টি ন্যাশনাল কোম্পানির কথা বলছো তাদের সাথে যখন তুমি টেস্টিং করবে, নিজের চাটা রাখবে আর বাকিদের চাগুলো দেখবে, তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আমি যে চাটা দিচ্ছি দ্যাট ইজ ওয়ে বেটার দ্যান যেটা লোকে পাচ্ছে। এটা কেন চলছে বলো তো? কারণ এটা সম্পূর্ণ বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি যেটা করে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজ করে পাবলিকের মাথায় ঢুকিয়ে দিচ্ছ দিস ইজ দ্য প্রোডাক্ট। কিন্তু তুমি যদি একটু রাস্তায় বেরিয়ে দেখো, যারা ওই মার্কেটিংয়ে যাদের ওই পয়সাটা নেই, তাদের চাটা যদি তুমি একবার ট্রাই করো, তখন তুমি বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স আছে। ওকে, হ্যাঁ, একটা বড় কোম্পানির অনেক বড় এস্টাবলিশমেন্ট, অনেকগুলো স্টাফস, অনেকগুলো স্যালারি দিতে হয়, বড় নেম, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আছে। কিন্তু তুমি যদি একটু লোকাল লেভেলে নাবো, একটু যদি ওপর থেকে ওই অ্যাড ফ্যাডের থেকে নিচে নাবো, তুমি দেখতে পারবে যে তুমি যে চাটা পাচ্ছ, যে দামে পাচ্ছ, সেটা কিন্তু কখনোই কম্পিট করতে পারছে না। আমার মাইন্ডসেটটা এটাই, কারণ আমার কোয়ালিটি আমি জানি। তোমার লক্ষ্য হচ্ছে কম দামে ভালো কোয়ালিটি। হ্যাঁ, অবশ্যই। রাইট। তোমার সামনে তো প্রচুর মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, তাদের মুখোমুখি হওয়ার সময় তোমার মেন্টালিটি কীরকম থাকে? দেখো, যখন তুমি মাল্টি ন্যাশনাল কোম্পানিদের সাথে টক্কর নিচ্ছ না, তখন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বুকের দম। আমার প্রোডাক্ট বেস্ট, ঠিক আছে, আমি কোনো কোম্পানিকে চিনি না, তারা করছে তাদের মতো, দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। কিন্তু আমার প্রোডাক্টটা ইজ দ্য বেস্ট, এই মাইন্ডসেটটা যদি থাকে তবেই তুমি কোনো ব্যবসায় এগোতে পারবে। তোমার ক্ষেত্রে কি মাইন্ডসেট থাকে? তোমার ক্ষেত্রে তো অনেক বড় কোম্পানিও আছে। আমারও সেই সেমই মাইন্ডসেট থাকে, কারণ দেখো, উই আর অল ফাইটিং আওয়ার ওন ব্যাটল, ঠিক আছে, আমাদের প্রত্যেকের লড়াইটা এক এক রকম। কিন্তু তুমি যখন দেখছো তোমার সামনের কম্পিটিটরের মানে কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসা, তুমি তার কাছে ক্ষুদ্র, কিন্তু তুমি জানো যে তোমার প্রোডাক্টটা ইজ গুড, ওইটাই উইল টেক ইউ ফরওয়ার্ড। তুমি জানো যে তোমার প্রোডাক্টটা ভালো, তোমার কাস্টমারের কাছে ন্যায্য দাম নাও, দেন দ্য প্রোডাক্ট উইল গো অন। তোমার সামনে যখন দেখো টাটা গোল্ড, লিপটন, তখন কি মনে হয়? আমার কিচ্ছু মনে হয় না, আমার কাছে জিপাল গোল্ড ইজ দ্য বেস্ট, ঠিক আছে। আমি চ্যালেঞ্জ করছি, তুমি টাটা গোল্ড, লিপটন, ব্রুক বন্ড, হোয়াট এভার যা আছে সব নিয়ে এসো, আর আমার জিপাল গোল্ড দেখো। যদি তুমি বেটার না হয়, তুমি আমাকে যা বলবে আমি নন ন্যাশনাল লেভেলে আমি তোমায় বলে দিলাম, কারণ তোমার পডকাস্ট চ্যানেলটা অনেক বড়। হ্যাঁ, সবার কাছেই যাবে। আমি চ্যালেঞ্জ করছি আজকের ডেটে, অন ডেট আমি বলে রাখলাম। মানে আমি এই কারণে জিজ্ঞেস করছি, ছোট্ট করে থামালাম তোমাকে, শুধু তোমার ব্যবসায় না, যে কোনো ব্যবসায় ধরো আজকে কোনো ছেলে যদি নাবে, ধরো আমি সাপোজ বলছি কি ওটা বিরিয়ানির দোকান করতে হবে ব্যারাকপুরে কিংবা চিনার পার্কে, তার সামনে 2-4টে জায়েন্ট আছে, বা অন্যান্য যে কোনো ব্যবসা। আমি তোমার থেকে এই মেন্টালিটিটা জিজ্ঞেস করছি যে ভাই, প্রথমেই না একটা মেন্টালিটি আছে, ওরা তো আছে, তাহলে আমারটা কেন কিনবে? এই যে আমারটা কেন কিনবে, এই প্রশ্নের উত্তরটা তোমার কাছে কি কি আছে এবং কি মেন্টালিটি আছে? কারণ বিজনেসম্যান ওই যে বাঘের বাচ্চা বলে, প্রত্যেকে মনে মনে বাঘের বাচ্চা না হলে লড়াইটা করা যাবে না, আমি জানি। কিন্তু এই মেন্টালিটিটা তুমি কি মানসিকতা নিয়ে অফিসটা খোলো বা ঢোকো যে আজকে খেলা সামনেও? তো দেখো, বড় জায়েন্টদের সাথে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার মেন্টালিটিতে থাকতে হবে যে আমি আদেও কি ওদের থেকে ভালো প্রোডাক্ট দিচ্ছি। তোমার প্রোডাক্ট যদি ভালো হয়, তোমার কাস্টমার কিন্তু এমনি আসবে, ঠিক আছে। ওকে, ফার্স্ট মেন্টালিটিটা হচ্ছে আমার কোয়ালিটি ভালো দেবো, দাম কম নেবো, রিজনেবল প্রাইসিং করবো। এটা যে কোনো ব্যবসা, শুধু চায়ের ব্যবসা বলুন, আমি যে কোনো ব্যবসায় বলছি, যে ধরো নাপছে, হ্যাঁ, সে দেখছে যে 3-4টে জায়েন্ট তার সামনে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, লোকে কেন তার কাছে আসবে? কিন্তু কনসিস্টেন্সি, গুড কোয়ালিটি অ্যান্ড রিজনেবল প্রাইস, এই তিনটে যদি তোমার কাছে থাকে, তোমার দোকান এমনিই চলবে, যে যত বড় জায়েন্টই হয়ে যাক না কেন। তোমার ক্ষেত্রে কি কি মনে হয় যে তোমার কোন কোন দিকগুলো পজিটিভ হয়েছে? আমার এক্সপিরিয়েন্স বলছি। আমি যখন ছোটবেলা থেকে, যেটা বললাম, বাবার থেকে গল্প শুনতাম, খুব ভালো লাগতো আমার, টি টেস্টিং হচ্ছে, হচ্ছে। তো যখন আমি স্কুলটা পাস করলাম, তখন আমার কাছে দুটো অপশন ছিল, আমি কি করব পড়াশোনা নিয়ে। তো তখন আমি বললাম যে আমি ব্যবসাই করব, ঠিক আছে। ব্যবসার মতো আমি বিবিএ পড়লাম ব্যবসাটা ম্যানেজ করার জন্য, ঠিক আছে। তারপর আমি চাকরি পেলাম। চাকরিটা আমি একখানা চাকরি, যেখানে বাবা বললো যে না খুব ভালো কর,
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একখানা জায়গায়। তো তারপরে যখন আমি চিন্তা করলাম যে হোয়াট এম আই ডুইং, আমি একদিন তো ভেবে এসেছি যে আমি ব্যবসা করব, আমি তো বড় ব্যবসায়ী হতে চাই। তো তখন আমি কী করলাম, কাউকে কিছু না বলে রেজিগনেশন দিয়ে দিলাম। বাড়িতে খুব শুনলাম যে কেন, ছাড়া কি দরকার ছিল। কিন্তু এখন যখন আমি ব্যবসায় আছি, আমার মনে হয় আমি ব্যবসায় হয়তো 8 বছর আছি, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমি 16 বছর আছি। কারণ আমি আরও 8 বছর আগে থেকে গল্প শুনেছি, মনে মনে ব্যবসা করেছি, মেন্টালি আই ওয়াজ প্রিপেয়ার্ড। তো এখন যখন আমি ব্যবসা করি, থিংস আর মোর ইজি টু মি। তুমি একটা ব্যবসা করছো, তুমি একটা ব্র্যান্ড লঞ্চ করেছো, তোমার কি মনে হয় যে কোনো ব্র্যান্ডে মার্কেটিং কতটা ইম্পর্টেন্ট? মার্কেটিং খুবই ইম্পর্টেন্ট এই কারণ বিক্রি তো সবাই করছে, তোমারটা নেবে কেন? তোমাকে তোমার কথাটা বলতে হবে যে আমার প্রোডাক্টের এই ইউএসপি, তুমি এই জন্য আমার প্রোডাক্টটা নেবে। তো এটা খুব দরকারি মার্কেটিং। তোমায় শুধু দোকান খুলে বসলাম, বিক্রি করলাম তাই বললে হবে না। তোমাকে মালটা নিয়ে লোককে বোঝাতে হবে কেন তোমার লোকে চাটা নেবে, কি আছে এমন। মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মার্কেটিং তোমার ব্যবসায় কতটা প্রভাব ফেলেছে? দেখো, আমরা যেই স্তরে ছিলাম সেখান থেকে মার্কেটিং, আমি যবে থেকে ব্যবসায় ঢুকেছি, আস্তে আস্তে মার্কেটিং করা, অ্যাডভার্টাইজ করা, এই করতে করতে এটার কিন্তু একটা এফেক্ট আছে। পিপল কানেক্ট যে হ্যাঁ ওই চাটাকে তো আমি দেখেছি, এটা তো বড় বাজারে আছে, ওরা তো এখানেও চা দেয়। হ্যাঁ, তো এইটা খুব ইম্পর্টেন্ট। মার্কেটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একখানা পার্ট। তুমি মার্কেটিং না করে কোনো ব্যবসা বড় হয়নি। তুমি আজকে যে কোনো ব্যবসা দেখো, তুমি কোনো ব্যবসা বড় হয়নি উইদাউট মার্কেটিং। সেটা ওয়ার্ড অফ মাউথ হতে পারে, সেটা হোর্ডিংস হতে পারে, ব্যানার্স হতে পারে, হোয়াট এভার। আর ওয়ার্ড অফ মাউথের চেয়ে বড় মার্কেটিং কিছু হয় না। এখন যারা বিজনেস করতে আসছে বাংলাতে, তোমার কি মনে হয় টপ 3 হার্ডেলস কি হার্ডেলস তারা? ব্যবসা করার ফার্স্ট হার্ডেলটা হচ্ছে মাইন্ডসেট। তোমাকে মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে যে আমি ব্যবসাটা করব এবং এটা একদিনে গ্রো করবে না। হ্যাঁ, তোমাকে টাইম দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট হার্ডেল গেল এটা। সেকেন্ড হার্ডেল হচ্ছে ক্যাপিটাল। তুমি কোথা থেকে ক্যাপিটাল জোগাড় করবে? হ্যাঁ, এবং আমি সবাইকে বলি যে ক্যাপিটালটা ছোট হোক, ছোট করে শুরু হোক, সেটা ক্যান গো আপ। বাট তুমি ধরো কিছু বন্ধক রেখে একটা 10-20 লাখ টাকা লোন নিয়ে নিলে, দিয়ে তোমার ব্যবসাটা চললো না, তখন তুমি কী করবে? আর থার্ড হার্ডেল হচ্ছে এডুকেশন। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে এই যে ধরো এখন অনেক নর্মস আছে, তুমি যা খুশি একখানা প্রোডাক্ট বানাতে পারো না। তোমার গভর্নমেন্টের আইন আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, হ্যাঁ, লাইসেন্স আছে। এগুলো তুমি যদি না জানো, না জেনে যদি তুমি নাবো, ইউ উইল ইনকার হিউজ লস। কারণ এমন পেনাল্টি পড়বে তোমার উপর, তুমি ওটা মেটাতে গিয়ে তোমার সব ক্যাপিটাল বেরিয়ে যাবে। বিজনেসে কস্ট কাটিং কতটা ইম্পর্টেন্ট? কস্ট কাটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স কি, তুমি যত কস্টটা কম হবে, তুমি তো কাস্টমারকে তত কমে দিতে পারবে। হ্যাঁ, কস্ট কাটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমার একটা কথা বলি, শোনো। ব্যাপারটা হচ্ছে আমাদের একটা টিন ক্যাডি আছে, বুঝতে পেরেছো? তো ওটা যখন আমি করতে যাই, আমি কোটেশন পাই 70-80 রুপিস এক একটা। কিন্তু যখন আমি দেখলাম যে ভলিউমে করলে এটা আর অনেক কম হয়ে যাচ্ছে, প্রায় 1/4 হয়ে যাবে, তখন আমি চিন্তা করলাম যে আমরা যদি এটা লং টার্মের জন্য ভাবি, কোনো কিছুই শর্ট টার্ম ভাবা উচিত নয়। লং টার্মের জন্য আমরা ভাবলাম, আমাদের যা রিকোয়ারমেন্ট তার থেকে 4 গুণ বেশি অর্ডার দিলাম। দেওয়ার ফলে যেটা হলো, আমার ওই যে টাকাটা যাচ্ছে সেটা আমার অ্যাডভার্টাইজমেন্ট, এবং ওটা আমার গায়ে লাগছে না। বুঝতে পারলে, ওটা খরচাটা কমে গেল। আর ওই খরচা যখন কমে গেল, কাস্টমার কি পেলো? একটা খুব ভালো প্রোডাক্ট পেলো, উইথ এ গুড প্যাকেজিং, হ্যাঁ, গুড স্টোরিং ক্যাপাসিটি, হ্যাঁ, তারাও স্যাটিসফাইড, আর মালটাও ভালো দিতে পারলো। এখন বহু চায়ের দোকান বেরিয়েছে, সেগুলো আগে আমরা চায়ের দোকান মানে কি, পাড়ার মোড়ে আড্ডা হতো, একটা বেঞ্চি পাতা থাকতো, 2-4টে বিস্কুট, একটা কাকা চা করতো। সেগুলো ছেড়ে এটা ভালোও হয়েছে, আবার কিছু ক্ষেত্রে অতি সক্রিয়তা, অতিরঞ্জন যেরকম ক্ষতি হয় সেটাও হয়েছে, মিশ্র একটা ফিলিংস। প্রচুর চায়ের দোকান হয়েছে, এবং তার মধ্যে ধরো অমুক ওয়ালা চা, তমুক ওয়ালা চা ইত্যাদি হয়েছে, যেখানে ফুড ব্লগার হোক বা বিভিন্ন কারণে হোক, বেশ কিছুটা পজিটিভও হয়েছে, আবার অনেক ক্ষেত্রে নেগেটিভও হয়েছে, একটা মিশ্র অবস্থা রয়েছে। কিন্তু ধরো কেউ একটা চায়ের স্টল দিল, বা সেমি লাক্সারি বা লাক্সারি চায়ের স্টল করলো, তোমার কি মনে হয় যে কোন কোন জায়গা থেকে, কারণ যে কোনো বিজনেসের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পারচেস, তাহলে সে তার পারচেসটা কীভাবে করলে বা দেখলে, পারচেসের দিকগুলো, কোন দিকগুলো নজর দিলে তার আলটিমেটলি চায়ের স্টল বা চায়ের ক্যাফে থেকে প্রফিটেবিলিটির সম্ভাবনাটা বাড়বে? দেখো, তোমাকে আমি একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে চায়ের ব্যবসা
তুমি যদি করতে চাও, এর চেয়ে ভালো ব্যবসার কিছু হয় না ফার্স্টলি। সেকেন্ডলি, তুমি যখন প্রফিটেবিলিটির কথা বলছো, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যে চাটা কিনছি অ্যাট হোয়াট প্রাইস, এবং এটার কোয়ালিটিটা কাস্টমাররা খেয়ে কেরাম বলছে। আমরা মনে করি অ্যাজ জি পল অ্যান্ড সন্স যে তোমাকে এগুলো ভাবতে হবে না, এগুলোর ভাবনা আমাদের। আমরা এই চিন্তাগুলো করব যে তোমার কোন চাটা দিলে ভালো হবে। আমরা কি করি, আমরা মেনু কিউরেট করে দিই কোন কোন চা দেওয়া যায়, এবং সেই কোয়ালিটিটা যাতে কনসিস্টেন্ট থাকে সেটার কাজটাও আমরা করি। তো তুমি যদি আমার কাছে আসো, সে ফর এক্সাম্পল তুমি আজকে মনে করলে তুমি একটা চায়ের দোকান দেবে, ঠিক আছে? তুমি আমার কাছে যদি আসো, হ্যাঁ, যে আমি অমুক অমুক চা বেচবো, তার জন্য কি কোয়ালিটি দিতে হবে, তো সেখানে আমরা ওই চাটা তোমাকে, ওই সাপোর্টটা আমরা তোমায় দিয়ে দিই। ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। তুমি যেটা করবে, তুমি হচ্ছে সেলসের উপর কনসেন্ট্রেট করবে। তুমি কাস্টমার কি চাইছে, কাস্টমারকে কিভাবে ভালোভাবে ডিল করা যাবে, দ্যাট ইজ ইয়োর পার্ট। ওকে। কিন্তু পারচেস যখন তুমি করতে যাচ্ছ, হ্যাঁ, ইফ ইউ আর বাইং ফ্রম আ রেপুটেড কোম্পানি, ভালো কোম্পানির থেকে নিলে কি হয়, তোমাকে কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হয় না। আজকে যখন আমরা একটা জুতো কিনতে যাই, আমরা ব্লাইন্ডলি কোনো একটা দোকানে ঢুকে যাই, গিয়ে আমরা একটা জুতো কিনি, আমি জানি এই কোম্পানির জুতো ভালো হবে, আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। বুঝতে পেরেছো? তো মানে সেরকমই তুমি যদি আমাদের কাছে আসো, ইউ উইল গেট আ ক্লিয়ার কাট ভিশন যে তুমি তোমার মানে তোমার কি ধরনের চা চাই। বুঝতে পারলে? মানে প্রপার কোম্পানির কাছে যাওয়া। হ্যাঁ, একদম। কারণ আরেকটা কারণ আমি তোমায় বলি, ব্যাপারটা হচ্ছে আমরা না অনেক পিরামিডের ওপরের স্তরে আছি। বুঝতে পেরেছো? মানে যেরকম প্রডিউসার, তারপরে হচ্ছে আমাদের মতো অকশন বায়ার্স, তারপরে হোলসেলার, তারপরে রিটেলার। তো যত ওপরের পিরামিডে তুমি উঠবে, তোমার প্রফিটটা তত বেশি হবে। ওকে। তুমি যদি একটা রিটেলার থেকে চা নাও, হ্যাঁ, তার মার্জিন আছে, হোলসেলারের মার্জিন আছে, আমার মতো অকশন বায়ারের মার্জিন আছে, দিয়ে তারপরে আসছে। আর তুমি যখন ডাইরেক্টলি আমার থেকে নিচ্ছ, প্রাইস মাঝের মার্জিনের, অলওয়েজ লো। যে কোনো বিজনেসে বা চায়ের বিজনেসে কেনাটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, বেচার থেকেও খুব ইম্পর্টেন্ট। কেনার ওপরেই তোমার প্রফিট। কত পার্সেন্টেজ এদিক ওদিক হতে পারে? অনেক 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 অনেক। আমি তোমায় বলছি, তুমি যদি আমার স্তরের পরে আরো দুটো স্তর আছে, একখান হচ্ছে হোলসেলার, একখান হচ্ছে রিটেলার, এখানে 25-50% চলে গেল, তোমার হাফ দামে কিনতে পারছো, হাফ দামে তুমি কিনতে পারো। অবভিয়াসলি। তুমি চায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা তো খুব সহজে ভাঁড়ে চা বলে দিই, কিন্তু এই যে চাটা হচ্ছে একটা দোকানে, আর চা বাগান থেকে চাটা এসে হওয়া, এটার মধ্যে একটা দীর্ঘ প্রসেস আছে। একটু প্রসেসটা আমাদের বলো। যেহেতু তুমি বললে চা সম্বন্ধে, চাটা একটা খুব লম্বা প্রসেস। এই যে তুমি দেখছো চা বাগানে চা, হ্যাঁ, তারপরে যে তোমার কাপে আসছে, তার মধ্যে অনেকগুলো প্রসেস আছে। একদমই তাই। এবং আমরা কি করি বলো তো, মানে আমি তোমায় থামিয়েই বলছি, হ্যাঁ, হয় আমরা চা খাই, নাহলে আমরা দার্জিলিং এ চা বাগানে ঘুরতে যাই। হ্যাঁ, একদম। শুরু আর শেষটা দেখি। মাঝেরটা বলো। মাঝেরটা হচ্ছে এখানে যে চা প্লাকিং করা হয়, প্লাক করার পরে সেটা একটা প্রসেস আছে, যেখানে চাগুলোকে ছোট ছোট দানা, গ্র্যানুয়েলস, এগুলোতে তৈরি করা হয়, করে সেই চাটাকে ফায়ারিং করা হয়, করে প্যাকিং করা হয়। এবারে যখন চা তৈরি হয়, ধরে নাও 1000-2000 কিলো তৈরি হয় একটা টাইম, তো এটা তারপরে কি হয়, অকশনে আসে। আচ্ছা। হ্যাঁ, তো আমরা যারা টি বোর্ডের রেজিস্টার্ড মেম্বার, আমাদের লাইসেন্স আছে, আমরা অকশন থেকে মাল কিনতে পারি। তো মাল কেনার সময় যেটা হয়, আমাদেরকে টেস্টিং করতে হয়। হ্যাঁ, তো এই চা বাগান থেকে আমাদের স্যাম্পল আসে আমাদের কাছে, আমাদের চাটাকে তৈরি করতে হয়। হ্যাঁ, আমাদের চায়ের ল্যাবরেটরি আমরা বলি, ঠিক আছে? তো চাটাকে তৈরি করি, চাটাকে খাই, খাওয়ার পরে আমরা দেখি যে এই চাটার কী দাম হতে পারে। আচ্ছা। ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি, হ্যাঁ, কতটা স্ট্রং লিকার হচ্ছে, কতটা ইয়েলো লিকার হচ্ছে, তার উপর দামটা নির্ধারণ করে। তো এই চাটা যখন আমি বুঝলাম যে এটা 200 টাকার চা, ঠিক আছে, তখন আমি ওটা ভ্যালুয়েশন করলাম 200 টাকা। এইবারে কি হয়, অকশন শুরু হয়। অকশনে আমরা কি করি, অকশনে আমরা নিজেদের বিড প্লেস করি, করে আমরা মালটা কিনলাম, ওটা আমার আন্ডারে এলো। এইবারে মানে মেজর রোলটাই এটা, যে টেস্টিং করে তুমি চায়ের কি গুণমান বার করলে। কারণ তুমি যদি ভুল ভ্যালুয়েশন করো, ধরো তুমি 200 টাকার মালটা তুমি 300 টাকা ভ্যালুয়েশন করলে, তুমি যখন কাস্টমারকে দেবে, কাস্টমার কিন্তু ওটা অ্যাকসেপ্ট করবে না। কারণ আমার মতো অনেক ব্যবসায়ী আছে যারা চা টেস্টিং করে চা কেনে, তাদের মার্কেটিং করে, এবং সেখানে যদি তুমি ভুল চা দাও, তোমার চা কিন্তু কেউ খাবে না। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে আমাদের এই টেস্টিংটাই একটা বড় প্রসেস। তো টেস্টিং করলাম, টেস্টিং করার পরে মালটা কিনলাম, কিনে তারপরে প্যাকেজিং করলাম, হোলসেলার, রিটেলার, এন্ড কাস্টমার, আমরা চাটা খাচ্ছি, তারপরে তোমরা পাচ্ছ। তুমি একটা কথা বললে যে টি টেস্টার, এই টি টেস্টার মানে কি, আর এটা কি একটা কোনো প্রফেশনও হতে পারে? আমার জানা ছিল না। তাহলে টি টেস্টারের ভূমিকাটা কি? হ্যাঁ, টি টেস্টার হচ্ছে
টি টেস্টিং ইজ আ আর্ট নট সায়েন্স, মানে এটা কোনো রুল অফ থাম নেই। কিরকম, মানে তোমায় আমি শিখিয়ে দিলাম অমুক হলেই অত দাম হবে, সেটা কিন্তু নয় অ্যাকচুয়ালি। তোমাকে চাটা টেস্ট করতে হবে এভরি ডে। আমাদের কি হয়, এক দিনে ধরো 200-300 কাপ টেস্টিং হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা উইকে 2-3 দিন চলে। তো মানে ধরো এক সপ্তাহে মোটামুটি 600-700 কাপ তুমি টেস্টিং করছো। তার মধ্যে থেকে ইউ আর পিকিং আপ দ্য বেস্ট লাইনস। ভালো চাটা আমি কিনবো, কারণ আমায় সাস্টেন করতে হয় মার্কেটে। আমি যদি বাজে চা কিনি, আমার যদি কোনো ভুল হয়, ঠিক আছে, সেক্ষেত্রে যেটা হবে, আমার ব্যবসার ক্ষতি হবে, আমার খদ্দের কাস্টমাররা চলে যাবে, বলবে না আমি তোমার থেকে চা নেবো না। তো এই টেস্টিংটা হচ্ছে একটা প্রফেশন, আর এটা আমি অনেক আমার খুব সৌভাগ্য যে আমি অনেক ছোটোবেলা থেকে শুরু করেছি এটা। আমি যখন 12 পাস করি, তখন আমাদের যিনি টি টেস্টার ছিলেন, তিনি আমার গুরু, হ্যাঁ, মিস্টার সমীর মজুমদার। উনি রিসেন্টলি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, মানে মারা গেছেন। তো উনি আমায় টেস্টিংটা শিখিয়েছিলেন যে কিভাবে টেস্টিং করতে হয়। আচ্ছা, হ্যাঁ, মানে এটা কিন্তু কেউ আজকে বলে কালকে শিখতে পারে না। থেকে আরেকটা মেন মজার ব্যাপার কি বলতো, চায়ের না অনেকগুলো সিজন হয়। ফার্স্ট ফ্লাশ বলি আমরা, হ্যাঁ, যেটা এপ্রিল মে মাসে হয়। তারপরে হয় মনসুন সেকেন্ড ফ্লাশ, তারপরে হয় মনসুন ফ্লাশ, তারপরে হয় অটম ফ্লাশ। তার মানে কি হলো, ফার্স্ট ফ্লাশে এপ্রিল মে মাসে তখন কি হয়, চা বাগান বন্ধ থাকে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। তারপরে যে বুশ থেকে চা পাতাটা বেরোয়, তার মধ্যে এত জুস থাকে, ওটা একটা আলাদাই গন্ধ, একটা আলাদা এক্সপিরিয়েন্স, বুঝতে পেরেছো? তারপরে হয় সেকেন্ড ফ্লাশ। সেকেন্ড ফ্লাশের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে তুমি ওই চাটা অনেকদিন রাখতে পারবে এবং খুব জুসি হয় চাটা। মানে বেস্ট ফ্লাশ যদি কোনোটা হয়, কোনো সময়কার চা হয়, দ্যাট ইজ সেকেন্ড ফ্লাশ, ঠিক আছে? তারপরে যেটা হয় বর্ষার চা, মনসুন ফ্লাশ, যেখানে তোমার লিকারটা একটু ডাউন হয়ে যায়, একটু পাতলা পাতলা খেতে লাগে, কারণ ময়েশ্চার কন্টেন্ট তো অনেক বেশি, পাতায় তো অনেক বেশি জল চলে আসে না বর্ষার সময়, তো সেহেতু ওই সময়ের চাটা ভালো হয় না। আবার একটা হয় অটম ফ্লাশ, যেটা ঠান্ডা পড়বে ওইরকম একটা সময়, কারণ পাহাড়ের ঠান্ডা আগে পড়ে। তো ওই যে চাটা আমরা পাই অক্টোবর নভেম্বর মাসে, সেটা আবার আরেক রকম টেস্ট। তো এক টেস্টিং বুঝতে গেলে তুমি একদিনে বুঝতে পারবে না, তোমাকে পুরো সাইকেলটাকে কমপ্লিট করতে হবে এবং বারবার। তার মধ্যে তুমি দেখতে পারবে যে ধরো কি হয়, একই বাগানের অনেক রকম চা, অনেকগুলো চা হয়, হ্যাঁ, ধরো একটা ফার্স্ট লট, সেকেন্ড লট, প্রত্যেকটা চা ইজ ডিফারেন্ট। তুমি কোনো দিন এমন পাবে না যে এই চাটা ইজ সেম লাইক দ্য প্রিভিয়াস ওয়ান দ্যাট আইভ টেস্টেড। এভরি টি ইজ ডিফারেন্ট। না, মানে কাস্টমারের পয়েন্ট দিক থেকে চা কেনার সময় কি দেখা উচিত? এন্ড কাস্টমার যখন চা কিনছে, তখন তার যেটা লক্ষ্য করা উচিত, দ্যাট ইজ আমি কোন সময়কার চা কিনছি, তাকে দোকানদারকে একটু জিজ্ঞাসা করা। সে যদি বলে না এটা সেকেন্ড ফ্লাশের চা, ভালো। অথবা যেটা দেখার সেটা হচ্ছে যে কাপের কোয়ালিটিটা কীরকম। তুমি যখন বাড়িতে চাটা বানিয়ে খাচ্ছ, তখন তোমাকে দুটো জিনিস লক্ষ্য করতে হবে। চায়ের কালারটা কি হলদে আসছে না লাল আসছে। যদি হলদে আসে, তার মানে বুঝতে হবে ইটস এ গুড টি, ঠিক আছে? তুমি তার মধ্যে ব্রিস্কনেস পাচ্ছ কেন? ব্রিস্কনেস মানে হচ্ছে তোমার এই যে জিভে লেগে থাকে আঠা আঠা ভাবটা, এইটা তুমি পাচ্ছ কিনা। এটা যদি তুমি পাও, আর যদি ইয়েলো কাপ হয়, দেন ইটস এ গুড কাপ। বুঝতে পেরেছো? ইয়েলো কাপ মানে হলুদ, লিকারটা হলুদ হবে, লিকারটা হলুদ রঙের আসবে। তাতে কি যত হলুদ হয় তত দাম বেশি হয়। মানে চট করে পাওয়া যায় না। কেউ যদি তোমার লাল চা খাওয়ায়, মানে কালারটা লাল এসে গেল বা কালো এসে গেল, আমি বলবো ওই চা তোমরা খেও না, কারণ ওগুলো বিষ শীষের মতো। এই যে বিভিন্ন সময় দেখা যায় যে চায়ের দোকানে পুরনো চাটাকেই চেপে চেপে চা বানানো হচ্ছে। না, চায়ের এটা তোমার আমি একটা কথা বলি, চাটাকে যদি একবার হয়ে গেল, তুমি যদি তাকে আবার ফোটা, ওটা বিষ। তুমি ফ্লাস্কে রেখে ইউজ করতে পারো। ধরো তুমি 20 জনের জন্য চা বানিয়েছো, কিন্তু তোমার আছে 2 জন, ঠিক আছে, তখন তুমি ফ্লাস্কে রেখে সেটাকে রিইউজ করতে পারো। কিন্তু যেই মুহূর্তে তুমি ওটাকে ফোটাবে, ওটা কিন্তু বিষ। কি ক্ষতি হয় স্বাস্থ্যের ক্ষতি ওভাবে তো আমরা মেডিকেলি কোনোভাবে প্রুভেন নয় যে এই হয়, বা আমি এখন বলতেও পারি না অমুক অমুক রোগ হয়, হ্যাঁ, বাট দ্যাট ইজ নট গুড ফর হেলথ। ওকে, কেন বলছি? চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে, ঠিক আছে? চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকার ফলে যেটা হয়, তুমি একটা অ্যাসিডকে যদি ফোটাও একটা সার্টেন সময়ের পরেও, হ্যাঁ, তুমি দেখবে চাটা মানে ইজ নট গুড ফর হেলথ, তোমার অ্যাসিডিটি হবে। এবার তোমার একটা অন্যরকম প্রশ্নে আসি। ধরো এই যে এত রকম তোমরা চা নিয়ে কাজ করছো, এর মধ্যে তোমার সাথে কথা হচ্ছিল তোমাদের একটা R&Dও করতে হয়, যে সহজে চা বানানো, বা মানে মানুষ যাতে 1-2 মিনিটের মধ্যে চা বানাতে পারে, তোমরা সেগুলো নিয়ে কাজ করছিলে। এগুলো নিয়ে তোমরা কীরকম কাজ করছো বা কী কী প্রোডাক্ট এসছে? দেখো, আমরা মনে করি যে প্রবলেম সলভিংটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার বিজনেস। তোমার প্রবলেমটা যদি আমি সলভ করতে পারি, তবেই তুমি আমার কাছে আসবে, নাহলে আসবে না। তো যে প্রবলেমটা আমরা লোকালে গিয়ে ফেস করলাম, মানে প্রত্যেকটা চায়ের দোকানে বসে বসে যা শুনে বা অভিজ্ঞতা করলাম,
যে তারা বলছে অনেকক্ষণ ফোটাতে হয়, লিকার আসে না, গ্যাসের দাম এত বেশি, 5 টাকায় কী করে কাপ দেবো, দাম বাড়াতে হবে, 6 টাকা বাড়ালে কেউ খদ্দের খেতে চায় না। সো দিস ইজ আ বিগ প্রবলেম। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা একটা প্রোডাক্ট বার করেছি, দ্যাট ইজ জিপাল গোল্ড। ঠিক আছে, এটা একটা ব্লেন্ডেড টি, হ্যাঁ, যেটার ইউএসপিটা হচ্ছে মানে এই যে চাটা রেখেছিলেন। হ্যাঁ 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 আচ্ছা, তারপর এটা লেখাও আছে তোমাদের এখানে যে 2 মিনিটে ইয়ে হবে, 2 মিনিটে লিকার হবে। তো এর ইউএসপিটা হচ্ছে, তুমি চাটা হচ্ছে দুধটা ফুটে গেল, তুমি চাটা দিলে 2 মিনিটের মধ্যে তোমার লিকার তৈরি হয়ে যায়। ওয়ারাজ অন্য চায় তোমার আর একটু বেশি সময় লাগে, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। এই যে তোমাদের এই যে জিপাল ব্র্যান্ডটা রয়েছে, এই ব্র্যান্ডটা তো তুমি ওন করছো। এবার ধরো কেউ যদি মানে এই জিপালের এইগুলো প্রত্যেকটাই তোমাদের প্রোডাক্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই। আচ্ছা, কি রকম তোমাদের প্রোডাক্ট আছে, কি কি রকমের? আমাদের সব রকম প্রোডাক্ট পাওয়া যায়, মানে চায়ের টি ব্যাগটা বাদ দিয়ে বাকি সব কিছুই আমরা তৈরি করি। কারণ টি ব্যাগে টি ডাস্ট ইউজ করতে হয়, যেটা আমরা করি না, জাস্ট টু মেনটেন আ গুড ব্যালেন্স উইথ আওয়ার কাস্টমার্স। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, তোমাদের এই যে প্যাকেজিং রয়েছে, এই প্যাকেজিংগুলো তুমি বেশ, আমরা ইন জেনারেল কি হয় কৌটোয় রাখি বা বাড়ির পুরনো স্টিলের কৌটো বা হ্যাঁ 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 পরিত্যক্ত কিছু কৌটো ধুয়ে টুয়ে চা রাখি। এটাও কিন্তু প্রবলেম সলভিং। এটা একটা প্রবলেম সলভিং। এটা কিভাবে তোমার মাথায় এলো? দেখো, আমি যখন ব্যবসায় দেখছি তখন আমি দেখলাম যেটা সবাইকে যাদের জিজ্ঞাসা করি, আচ্ছা এই চাটা কিন্তু আমাকে গিফট করেছে, পেড প্রমোশন ভাববেন না। না না, এটা আন্তরিকতা। তো এই আমরা সবাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা চাটা নিয়ে গিয়ে রাখেন কিসে? হ্যাঁ, প্রত্যেকে বলছে কি যে আমি ওই প্লাস্টিকের কৌটো, নয় কাঁচের জার। আমার বললাম না, দিস ইজ নট দ্য রাইট প্রসেস। কারণ চা যত তুমি রেখে দেবে কাঁচের প্লাস্টিক, আর ময়েশ্চার নিয়ে নেয়। ঠিক আছে, নিয়মটাই হচ্ছে টিনের বা স্টিলের জায়গায় রাখার। আচ্ছা, বুঝতে পেরেছো? তো সেখান থেকে আমরা মনে করলাম যে একখানা কোম্পানি যে টিনের কৌটো যদি বাল্কে অর্ডার করে, তো একটা অল্প টাকায় করে দেওয়া যায়। সেই অল্প টাকাটা আমরা অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, এটা কিন্তু আমরা চার্জ করি না। মানে আমার চায়ের যদি দাম আমি 400 টাকা নিই, দ্যাট ইজ চায়ের দাম। আচ্ছা, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কস্টের মধ্যে যায়। এই যে তুমি নিয়ে গিয়ে চাটা তোমার শেলফে রাখলে, এটাও তো এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট। বুঝতে পারো? তোমাদের তো অলরেডি তোমার আরও কিছু কাহিনী আমরা শুনবো, তোমাদের প্রায় 72 বছরের বিজনেস বা ইত্যাদি। আমি একটা দিক তোমাকে বলছি যে কাউকে যদি বলা হয় যে চায়ের ব্যবসা, সে না শুধুমাত্র একদম চায়ের দোকানটাই ভাবে, কিন্তু চায়ের বিজনেস করতে গেলে চায়ের দোকান ছাড়াও আর কি কি অপশান আছে, বিশেষ করে কেউ যদি তোমাদের থেকে ধরো সাপ্লায়ার হতে চায়, বা কি কি বিজনেস স্কোপ আছে চা থেকে? দেখো, চা কিন্তু ইটসেলফ একটা বড় ব্যবসা। চা কিন্তু খুব বড় একটা ব্যবসা। ঠিক আছে, এবং চা হচ্ছে এমন একটা কমোডিটি, তোমায় মাথায় রাখতে হবে, যেটা নিত্যদিন আমরা ব্যবহার করি প্রতিদিন। কেউ যদি বাড়িতে আসে, ফার্স্টে আমরা বলি চা খাবে? ঘুম থেকে উঠে চা খাই, ঘুম থেকে উঠে চা খাচ্ছি। তো চা হচ্ছে একটা নেসেসিটি। ঠিক আছে, এই ব্যবসার স্কোপ চিরজীবন থাকবে। ঠিক আছে, এটা পেরিশেবল নয় কিন্তু। ঠিক আছে, তো এই ডিমান্ডটা যেটা থাকে সেটাকে তোমায় কেটার করতে হবে। তুমি যদি একটু মফস্বলের দিকে যাও না, তারকেশ্বর বা বর্ধমান, লোকে ভালো চা পায় না বলে ওই চাটা খাচ্ছে, ভালো চা দেওয়ার লোক নেই। তো আমরা যেটা করছি, আমরা এখন ডিস্ট্রিবিউটারশিপ মডেলে যাচ্ছি, যেখানে লোকে আমাদের ডিস্ট্রিবিউটার হলে তাদেরকে আমরা খুব একটা অ্যাট্রাকটিভ প্রাইসে চাটা দেব, যাতে তার বেশি অসুবিধা না হয়, আর যে কিনছে তারও যেন মনে না হয় যে অনেক বেশি পড়ে গেল। একটা চায়ের ডিস্ট্রিবিউটরের প্রফিট মার্জিন কতটা? প্রফিট মার্জিন 20-25% মার্জিন থাকে। 25% মার্জিন। তার মধ্যে আনুষঙ্গিক কিছু কিছু বেনিফিটস আমরা দিই, যেরকম আমরা ডেলিভারিটা ফ্রি করে দিই, জিএসটিটা ফ্রি করে দিই, মানে জিএসটিটা আমরা বিয়ার করি। তোমরা বিয়ার করো? হ্যাঁ। এবার আমি তোমার এটা জিজ্ঞেস করছি, ধরো কেউ চায়ের ডিস্ট্রিবিউটার হতে চাইছে, এগুলো খুব প্রাসঙ্গিক প্রশ্ন, সে তার লোকাল লেভেলে মার্কেটিং কিভাবে করবে? মানে ধরো আমি তো চায়ের ডিস্ট্রিবিউটার ধরো হলাম, সবার আগে একটা বিজনেস খোলার আগে যে ভয়টা থাকে যে বিক্রি হবে কিনা, তাহলে বিক্রির পন্থায় তোমরা কি কি গাইড করো? হ্যাঁ, এইটা একটা খুব মজার প্রশ্ন। দেখো, মানে 2000 টাকায় চায়ের ব্যবসা শুরু করা যায়, অনলি 2000 রুপিস। ঠিক আছে, তোমার কাছে যদি 2000 টাকা থাকে, তুমি চাটা নিয়ে মার্কেটিং করো। ঠিক আছে, মার্কেটে রিসার্চ করো যে কি দামের চা বিক্রি হচ্ছে। কারণ দেখো, তোমার দোকানে 200 টাকার চা বিক্রি হচ্ছে, তুমি 400 টাকার চা নিয়ে গিয়ে যদি বেচতে যাও, তুমি পারবে না। তো তোমার বেসিক কাজটা হচ্ছে তোমাকে মার্কেট রিসার্চ করতে হবে যে লোকে কি দামে চা কিনছে। তুমি ওই প্রাইসটা নিয়ে আমাদের কাছে এলে, আমরা তোমাকে চা দিলাম,
আরও কমেও দিলাম, বেশিতেও দিলাম, জাস্ট টু কিপ আ ব্যালেন্স, ঠিক আছে? তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তুমি যদি কোনো কারণে বেচতে না পারো, আমি খুব নেগেটিভ বলছি, হ্যাঁ, তুমি ধরো বেচতে পারলে না, তোমার চাটা পড়ে রয়েছে, ইউ কাম ব্যাক অ্যান্ড রিটার্ন দ্য টি টু আস, ওকে, ঠিক আছে? ওখানে আমরা ক্যাশব্যাক করে দিই। চা নিয়েছো, বেশ, তোমায় আমি ভুলে গেলাম, দ্যাট ইজ নট দ্য কেস। কাস্টমারকে, এন্ড কাস্টমারকে বা তোমার যারা কাস্টমার আছে তাদেরকে হেল্প করাটাই তোমার কর্তব্য। তারা যদি ব্যবসা না করতে পারে, তোমাকে সেটা হেল্প করার দরকার। সে যদি বলেন আমি চায়ের ব্যবসা করবো না, টেক ব্যাক দ্য প্রোডাক্টস, ওকে, তবেই তো সে তোমার কাছে আসবে, নাহলে কেন আসবে? তো এমনি অন্য কোনো দোকানের থেকে কিনবে। আমাদের কাছে আসার একটাই মেন কারণ যে আমরা তোমাকে সব রকম সাপোর্ট দেবো। এই যে ডিস্ট্রিবিউটার মডেলে যারা আছে, আমরা যেটা করছি, প্রত্যেক ডিস্ট্রিবিউটারের কাছে যাচ্ছি, তারা যাদেরকে চা দিচ্ছে তাদের কাছে যাচ্ছি, গিয়ে জিজ্ঞাসা করছি আচ্ছা আপনাদের বলুন কোনটা হলে ভালো হয়। কেউ বলছে ফ্লেভারটা একটু ভালো হলে ভালো হয়, কেউ বলছে লিকারটা আর একটু বেশি হলে ভালো হয়। সেগুলোর উপর আমাদের প্রত্যেক দিন কাজ করতে হয়, কিভাবে হাউ টু মানে মেক দ্য টি ওয়ার্থ ইট। তুমি যে দামটা চার্জ করছো সেটা ওয়ার্থ ইট হতে হবে, নাহলে তোমার কাছে আসবে কেন? ওকে, বুঝতে পেরেছো? স্বপ্ন কি তোমার এই বিজনেসটা নিয়ে? স্বপ্ন আছে, অনেক বড় স্বপ্ন আছে, এটাকে অনেক বড় স্কেলে নিয়ে যাওয়ার, ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার স্বপ্ন আছে। হ্যাঁ, আমরা এখন পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলে আছি, পুরো ওয়েস্ট বেঙ্গল। এবার আমরা চেষ্টা করবো একটু আউটস্কার্টসগুলোতে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এইসব জায়গাগুলোতে এক্সপ্যান্ড করার, এবং এই ব্যবসাটাকে অনেক বড় করার আমার ইচ্ছা রয়েছে। গৌরব, তোমায় একটা জিনিস জিজ্ঞেস করছি, তুমি স্টেট লেভেলে আছো, স্টেট লেভেলটা একটা বড় ব্যাপার, সেখান থেকে ন্যাশনাল লেভেলে যাচ্ছ, মানে স্কেল আপ করতে হবে। যে কোনো বিজনেস স্কেল আপ করার জন্য তুমি কি কি স্টাডি করে বুঝলে, কি করণীয়? দেখো, যখন তুমি স্কেল আপ করছো তখন তোমাকে যেটা ফার্স্ট থিং যেটা তোমার মাথায় রাখতে হবে, দ্যাট ইজ R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো তোমাকে আগে রিসার্চ করতে হবে যে তুমি যেই জায়গায় স্কেল আপ করতে চাইছো সেই জায়গায় কী রকম চা লোকে চাইছে, বা যে কোনো ব্যবসা যে কী রকম প্রোডাক্ট চলছে ওখানে। তুমি যদি সেটা একবার ধরে ফেলতে পারো, তারপরে তোমার কাছে পুরো অপরচুনিটি পড়ে রয়েছে, তুমি সেইভাবে ডেভেলপ করো এবং স্কেল করো। ডেফিনেটলি। অর্থাৎ তুমি বলছো যে সামনের মেন্টালিটিটা রাখতে হবে। হ্যাঁ, এগোবার মেন্টালিটি রাখতে হবে। কখনো ভয় পেলে চলবে না। আর ফেলিয়ার্স তো আসবেই, সাময়িক ফেলিয়ার তো হবেই, কিন্তু তার মানে এই নয় যে আমি এগোবোই না, ট্রাই করব না। থাম অফ রুল হয়ে গেলেন তখন খুব মুশকিল, যে ওখানে গেলে অ্যাক্সিডেন্ট হয়, অনেকে আছে ওই রাস্তা দিয়ে যাবো না, অ্যাক্সিডেন্ট হয়। এটা তো মানসিক ব্যাপার, এটা তো তোমাকে ওভারকাম করতে হবে। আজকে তো তোমাদের এত বড় বিজনেস, অনেকটা তোমরা গ্রো করেছো, কিন্তু শুরুটা তো এতটা স্মুথ ছিল না। তোমাদের আগের জেনারেশন, তাদের স্ট্রাগলটা কীরকম ছিল? খুবই 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 স্ট্রাগল। কারণ আমি ছোটোবেলা থেকে দেখেছি ব্যবসা তো আর একদিনে বড় হয় না, টেক্স টাইম। তো আমি আমার বাবা আর জেঠুকে দেখেছি, এরা যে হারে পরিশ্রম করেছে, হ্যাঁ, যে হারে স্যাক্রিফাইস করেছে, মানে এটা আমি নিজের চোখে দেখেছি বলে আই ক্যান ফিল যে কতটা স্ট্রাগল লাগে একটা ব্যবসা দাঁড় করাতে। ব্যবসা দাঁড় করানো ইজ নো জোক। কীরকম স্ট্রাগল ছিল? মানে স্ট্রাগল মানে তুমি ধরো ছুটি নেই কোনো, রোববার দিনও কাজ করছে, জাস্ট ব্যবসাটাকে বাঁচিয়ে রাখার জন্যে, জাস্ট আমাদের ফ্যামিলিটা যাতে চলে তার জন্যে। তোমার পরিবারে বাবার ভূমিকাটা কীরকম? হিউজ ভূমিকা। বাবার ভূমিকা মানে বাবাকে আমরা মানে ওই মায়ের মতো পাইনি অতটা। বাবা বেশিরভাগ সকালবেলা 9টায় বেরোতো, রাত্রিবেলা 9টায় বাড়ি ঢুকতো। তো তখন এসে আমরা ঘুমিয়ে পড়তাম বা হোয়াট এভার। তো এই সময়টা আমাদের কাছে বাবাকে আমরা খুব মানে আর কি মিস করেছি। আমার চাইল্ডহুডে আমি মিস করেছি, আমার ভাইও তাই মিস করেছে। কিন্তু এখন আমাদের ইন্টারেস্ট আর সেম, বাবার যা ইন্টারেস্ট আমাদেরও তাই ইন্টারেস্ট হয়ে গেছে। তো বাবা এখন আমাদের কাছে বন্ধুর মতো। বাবা আছে, আমার জেঠু আছে, জেঠু আমাদের কাছে বন্ধুর মতো, কারণ আমাদের ইন্টারেস্টটা সেম, আমাদের ব্যবসাটাকে বড় করতে হবে, আর লার্জ স্কেলে নিয়ে যেতে হবে। তো সেহেতু আমাদের ইন্টারেস্টটা যেহেতু কমন এখন, সেহেতু এখন বাবাকে অনেকটা সময় পাই, দোকানে অনেকটা সময় পাই, জ্যাঠাকেও পাই। তোমার কি মনে হয় যে একটা গোটা পরিবার মিলে ব্যবসা করে, এটা তো এখন কমে গেছে, সবাই আমরা খুব সেপারেট? হ্যাঁ, ব্যবসাটা আলাদা। সবাই মিলে একসাথে ব্যবসা করলে তোমার কি কি লাভ হচ্ছে বলে মনে হয়? লাভ এর চেয়ে আর বড় লাভ কি হয়? সবাই মিলে ব্যবসা করার মধ্যে দেখো, তুমি একটা দিক দেখছো, আমি ধরো যেরকম পারচেসটা দেখি, আমার ভাই রিটেলটা দেখে, আমার একটা দিদি আছে যে ব্যবসায় আছে, সে হোলসেলটা দেখে। তো আমাদের ডিভিশনটা অফ ওয়ার্কটা হয়ে গেল। বাবা যেটুকু কাজটা এখন শুধু ওই ওপর থেকে মনিটরিং করে কি করছি আমরা। হ্যাঁ, তো আর এটা যদি আমি একা হয়ে যেতাম তাহলে কি হতো, আমার নিচে ম্যানেজার রাখতে হতো, তাকে আমি বিশ্বাস করতে নাও পারতে পারি। আমার বাবা আছে, যখন আমি জানি বাবা আছে তার মানে আমার নিশ্চিন্ত। হ্যাঁ, কিন্তু আমি যদি একা হয়ে যেতাম, আমি কি পারতাম এই ব্যবসাটা করতে? কোনোদিনই না, নেভার পসিবল, নট পসিবল। করতে পারবে কিন্তু পড়ে যাবে, স্কেল কম হবে। গৌরব, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের এখানে আসার জন্য, এবং মানে একজন বাঙালি
ব্যবসায়ী বন্ধু পাওয়ার জন্য আমারও খুব ভালো লাগছে। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা এটাও চাই যে ডেফিনেটলি তোমরা বাংলার মুখ তথা দেশের মুখ ভবিষ্যতে আরও উজ্জ্বল করো। তবে আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু চা খাওয়া এবং চা নিয়ে আরও অনেক প্রশ্ন থাকবে। পরে তোমাকে আবার নিমন্ত্রণ করলে আমাদের কিন্তু আশাহত করো না। একদম একদম। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ। নমস্কার। থ্যাংক ইউ।